হে ভয় নেই পড়াবো না। সিএসডিজি আজকের কোনো পড়ানোর ক্লাস তোমাদেরকে করাবে না, সুতরাং স্কিপ করার কোনো দরকার নেই। একটু কনসেন্ট্রেট করো। আশা করি আজকের ক্লাসটা বেসিক্যালি এই লেসনটা তোমাদের লাইফ টাইম কাজে লাগবে। শুধু যে অ্যাসপিরেন্ট হিসেবে তুমি উপকার পাবে সেটা তো বলা মুশকিল, বাট তুমি তোমার জীবনে কিন্তু প্রচুর উপকার পাবে আজকের এই লেসন থেকে। লেসনটা কি? লাইফ চেঞ্জিং লেসন, 10টা পয়েন্ট, জাস্ট 10টা পয়েন্ট তুমি লাইফে ফলো করবে। তুমি অ্যাসপিরেন্ট হও, তুমি যাই হও, তোমার জীবনের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু কাজে লাগবে। এই জ্ঞান দিচ্ছি নাকি সিএসডিজি থেকে? না, জ্ঞান না, জাস্ট আমাদের রিয়েলাইজ করা, সেলফ রিয়েলাইজেশন থেকে তোমাদের কাছে কিছু বক্তব্য বা কিছু পয়েন্ট শেয়ার করছি, এবং প্রত্যেকটা কিন্তু বাস্তবসম্মত এবং তুমি মিলিয়ে দেখে নিতে পারো, বা ভবিষ্যতের জন্য এই ক্লাসটা তুমি নিজের কাছে সেভ করে রাখতে পারো। তো চলো শুরু করা যাক। 1 নম্বর পয়েন্ট, গেটিং রিজেক্টেড। প্রথমেই একটা নেগেটিভ অ্যাপ্রোচ দিয়ে লেসনটা শুরু করলাম। গেটিং রিজেক্টেড তার মানে কি? একটু ছোট্ট করে বলে দিই, তুমি বিপদে পড়েছো, তো সেই মুহূর্তে তুমি কি করবে? তোমার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন এদের কাছে তুমি হেল্পিং হ্যান্ড হিসাবে চাইবে। কিভাবে? না, আমাকে একটু কোঅপারেট করো, আমাকে একটু সময় দাও, বা আর্থিক কিছু সাহায্যের হাত বাড়িয়ে দাও, এটাই তো। ঠিক সেই জায়গাটায় তুমি খেয়াল করে দেখবে তুমি ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস কিন্তু রিজেক্টেড হবেই হবে, এবং এটা কিন্তু একটা ভালো সিম্বল। তুমি ভেবো না যে ওই রিজেকশনটা তোমার কাছে খুব খারাপ ওই মুহূর্তে মনে হলেও তোমার সেলফ রিয়েলাইজেশনের ক্ষেত্রে কিন্তু ফিউচার গড়ার ক্ষেত্রে খুব খুব কার্যকরী। সুতরাং সব নেগেটিভ যে খারাপ জন্য হয় সেরকম ভাবার কোনো মানে নেই। সুতরাং রিজেক্ট হওয়াটা কিন্তু খুব দরকার। এবার অ্যাসপিরেন্ট হিসেবে তোমাদের কি লেসন আছে এর মধ্যে দেখো। সেটা হচ্ছে তুমি যে পরীক্ষার টার্গেট করছো, তুমি ধরো ইউপিএসসি বা ডব্লিউবিসিএস এর মতো পরীক্ষা টার্গেট করে বসে আছো। তুমি প্রথমবারে দিলে, রিজেক্ট হলে, মন ভারাক্রান্ত হলো, তুমি চুপচাপ কি বসে যাবে? নিশ্চয়ই না। পরের পরীক্ষার জন্য তুমি আবার নতুন করে জেগে উঠবে, নতুন করে লড়াইয়ের উদ্যম খুঁজে পাবে, এটাই স্বাভাবিক না? সুতরাং রিজেকশনটা খুব দরকার। ফার্স্টেই তুমি যদি সিলেকশন পেয়ে যাও তাহলে কিন্তু সেই যে তোমার দূরে বড় চাকরি পাওয়ার যে স্বপ্ন সেটা অধুরা রয়ে যায়। সবসময় খেয়াল রাখবে, রিজেকশন ইজ দ্য বেস্ট পলিসি ফর ইয়োর ফিউচার পারপাস। সুতরাং ট্রেন্ড ইয়োর ফিউচার, ভবিষ্যতে তোমার যে পরিকল্পনা সেটার যথেষ্ট ট্রেনিং হয়ে থাকে রিজেকশনের মাধ্যমে। পয়েন্ট নাম্বার 2তে যাই। 2 নম্বর, রাইটিং। রাইটিংয়ে একটা ব্র্যাকেটে খুব বড় ওয়ার্ড লেখা আছে, দেখো, স্লোয়েস্ট ফর্ম অফ এক্সপ্রেশন। কিভাবে? তুমি 10 বার যে জিনিসটা পড়ছো, জাস্ট একবার তুমি যদি সেটা মেমোরাইজ করে নোট ডাউন করো, তাহলে মনে রাখবে 10 বার পড়ার সমান কিন্তু একবার লেখা হয়ে গেল। আর লেখা সবসময় মনে রাখবে যে তোমার ভাবনা চিন্তার একদম একটা সুন্দর গঠনমূলক কিন্তু প্রয়োগ হয় লেখার মাধ্যমে। তুমি মুখে হাজার একটা কথা বলতেই থাকছো, বাট সেটা কংক্রিট নাও হতে পারে। বাট তুমি যখন কোনো কিছু লিখতে যাচ্ছ, মনে রেখো লেখার জায়গায় কিন্তু তোমার থট অফ এক্সপ্রেশন, তোমার যে চিন্তার ক্ষমতা, সেটার কিন্তু বহিঃপ্রকাশ হয় রিটেনের মাধ্যমে, এবং সেটা স্লোয়েস্ট ফর্ম অফ এক্সপ্রেশন, সবচেয়ে ধীরে এক্সপ্রেশনটা হয়, যার জন্য ওটা লং টার্ম মেমোরির ক্ষেত্রে কিন্তু খুব খুব কার্যকরী। সুতরাং প্রত্যেক দিন যাই মনে হোক, তোমার যা ইচ্ছে করছে, ইংরেজি বাংলা যা খুশি, তুমি গল্প লেখো, কবিতা লেখো, আবৃত্তি করো, যাই করো, সেটা একটু প্রত্যেক দিন বেসিসে কিন্তু লেখা প্র্যাকটিস করো। এটা তোমার ফিউচারের জন্য খুব ইম্পর্টেন্ট। আর যারা তো অ্যাসপিরেন্ট পড়াশোনার মধ্যে আছে, অবশ্যই করে পার ডে হিসেবে কিন্তু একটু লেখা অভ্যাস করো, শুধু পড়তে যেও না। পয়েন্ট নাম্বার 3, রেজিস্ট দ্য অবভিয়াস। শুনতে খুব কঠিন শব্দগুলো, কিন্তু বিশ্বাস করো এগুলো যদি একটু বুঝে নাও আর নিজের লাইফে যদি কাজে লাগাও, তাহলে কিন্তু এর উপকার বিশাল। তো রেজিস্ট দ্য অবভিয়াস মানে কি বলছে? স্রোতের প্রতিকূলে হাঁট। মানেটা কি? দেখো, তোমরা অ্যাসপিরেন্ট হিসাবে দেখছো যে আশেপাশে ছেলেমেয়েরা প্রচুর কোচিং ইনস্টিটিউটে ভর্তি হচ্ছে, এত নোট কিনছে, আর এখন তো হাজার একটা অনলাইন প্ল্যাটফর্ম গড়িয়ে গেছে। সে গ্রামে হোক, গঞ্জে হোক, শহরে হোক, বা তুমি তোমার বাড়ির পাশেই হোক, সমস্ত জায়গা থেকে যার অ্যাক্সেস পেয়ে যাচ্ছ। কি হয়েছে ব্যাপারটা?
রিসোর্স তোমার কাছে অ্যাভেলেবেল, বাট কংক্রিট মানে তোমার সাকসেস পাওয়ার জন্য ঠিক যতটুকু জিনিস প্রয়োজন সেই কংক্রিট জিনিসটা পাওয়ার জায়গায় কিন্তু তুমি একটু প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছ। ধরো একটা কোচিং ইনস্টিটিউটের নোট তুমি তোমার পুরো পেয়ে গেলে, আর একটা কোচিং ইনস্টিটিউটের সেপারেট নোট পেলে, এখন দুটো নোট তুমি ট্যালি করে দেখছো যে হিউজ ডিফারেন্স, তোমার কাছে রিসোর্স কিন্তু অনেক বেশি হয়ে গেল। এখন তুমি নিজেই পাজল যে এক্স্যাক্ট কোন জিনিসগুলোকে আমাকে কংক্রিট আকারে বেছে নিতে হবে। এই জায়গা থেকে বলবো রেজিস্ট দ্য অবভিয়াস, মানে সবাই যে স্রোতের দিকে ভাসছে সেই স্রোতে তুমি হাঁটতে যেও না, তুমি একটু স্রোতের বিপরীতে হাঁটো, তাহলেই দেখবে। দেখো পরীক্ষায় তো ফর্ম ফিল আপ করে লক্ষাধিক ছাত্রছাত্রী, চাকরি পায় কজন? তো চাকরি যে কজনই পায় বুঝবে তারা স্রোতের প্রতিকূলেই পেয়েছে, তারা কিন্তু কেউই ওই স্রোতের অনুকূলে গা ভাসিয়ে চাকরি পায়নি। সুতরাং তোমাকে খেয়াল রাখতে হবে যে আমাকে স্রোতের বিপরীতে ভাসতে হবে, এবং তার জন্য কি স্ট্র্যাটেজি নিতে হবে সেটা কিন্তু তোমার নিজের ঠিক করতে হবে, সিএসডিও তোমাকে ঠিক করিয়ে দিতে পারবে না। চলো নাম্বার 4 অপশন দেখে নেওয়া যাক। তো পয়েন্ট নাম্বার 4 আজকের লেসনের কি বলছে, কনফিডেন্ট স্পিকিং চ্যালেঞ্জ। ইউএসএ তে একটা কথা খুব প্রযোজ্য আছে, সেটা হচ্ছে আমি মৃত্যুবরণ করতে পারি বাট আমি পাবলিক স্পিকিং এ অপারক, বা আমি পাবলিক স্পিকিং এ কিছু বলতে পারবো না। মানে ভাবতে পারছো কত ভয়ানক একটা শব্দ, যে আমি মৃত্যুবরণ করতে পারি কিন্তু আমি পাবলিকলি কোনো কিছু বলতে পারবো না। এটা কত বড় একটা চ্যালেঞ্জ। তো তোমরা কি এটা কখনো খেয়াল করে দেখেছো যে পাবলিকলি বলা পার্সনগুলো কিন্তু খুব বেশি কিন্তু জ্ঞান সম্পন্ন হয়? কারণ তুমি 10 জনের মাঝখানে যখন কোনো কিছু একটা কথা বলবে, অবশ্যই সেই কথার ভিত্তি হওয়া চাই, আনতাবলিক বললে তোমার কথা কেউই শুনবে না। 10 জন মানুষ তোমার কথা চুপচাপ দাঁড়িয়ে যখন শুনবে, বুঝবে তোমার ইমোশনের কিন্তু একটা বহিঃপ্রকাশ হয়। সেই কারণে বলছি, তুমি যতই পড়াশোনা করো, যতই বইয়ের মধ্যে নিজেকে নিবদ্ধ রাখো বা আবদ্ধ রাখো, তুমি যতক্ষণ না এক্সপ্রেস করছো আর 10 জনের মাঝখানে, তোমার কিন্তু সেটা ফ্রুটফুল হবে না বা কাজে আসবে না। তো তোমার পড়াশোনা, বই, সব কিছু জ্ঞান বুদ্ধির প্রকাশ কিন্তু পাবলিকলি হওয়াটা খুব প্রয়োজন। চেষ্টা করবে যখন 2-4 জনের মধ্যে থাকবে, বা মানে অ্যাটলিস্ট 2 জনের বেশি যখন কেউ পার্সন থাকবে, তখন নিজের বক্তব্যকে রিপ্রেজেন্ট করার একটা চেষ্টা সবসময় করবে। তার ফলে কি হবে, তোমার জ্ঞানের বহিঃপ্রকাশ হবে, আর তারা যে কথাগুলো বলবে সেই নলেজ গ্যাদারিংটাও হবে পাশাপাশি। তো দুটো জিনিস তোমার কাজে লাগছে, এক নিজের এক্সপ্রেশন, 2 অন্যের জ্ঞান। দুটোকে তুমি অ্যাবজর্ব করো এবং ডেলিভারি করো। এই জিনিসটা কিন্তু পাবলিক স্পিকিং ছাড়া সম্ভব না। তুমি বই পড়লে, বই লিখে এলে কিচ্ছু হবে না যতক্ষণ না তুমি নিজেকে এক্সপ্রেস করতে পারছো। 5 নাম্বার দেখো, ওয়েকিং আপ অন টাইম। কথাটা শুনতে কেমন না, সকালবেলা ঘুম থেকে উঠে পড়ো। এটা ছোটবেলা থেকে তো আমরা সবাই শুনে অভ্যস্ত, ছোটবেলা থেকেই সবাই বলে যাচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠ, সকাল সকাল ঘুম থেকে ওঠ। কিন্তু এর অন্য দিকটা কেউ বলে না যে তাড়াতাড়ি রাত্রে ঘুমিয়ে পড়ো। তো তুমি খেয়াল করে দেখো, তুমি যদি রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, নর্মাল ওয়েতে তুমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে। সুতরাং ঘুম থেকে ওঠার জন্য তোমাকে কিন্তু কোনো রকম অ্যালার্ম বা মোটিভেশনের দরকার হয় না। যদি এক্স্যাক্টলি তুমি তোমার ঘুমের যে বরাদ্দ টাইম, মানে মানুষের ব্রেন রেস্টের যে টাইম 6 থেকে 7 ঘন্টা, সেটা যদি তুমি ইউটিলাইজ করে নাও রাত্রের মধ্যে, তাহলে নর্মাল ওয়েতে তুমি সকালবেলা উঠে যাবে। কিন্তু তুমি এটা যদি করো যে আমাকে সকালবেলা উঠতে হবে বলে কোনো মেশিনের মাধ্যমে, মানে অ্যালার্ম হোক বা কাউকে বলে হোক, যদি উঠে পড়ো, এবং তোমার যদি 6 থেকে 7 ঘন্টার যে ঘুমের প্রয়োজন সেটা যদি কম থেকে যায়, তো নেক্সট ডেতে কিন্তু তুমি পুরোপুরি মানে একদম শেষ হয়ে যাবে। কারণ তোমার শরীর কিন্তু তখন আর টানবে না, শরীর টানলেও মন কিন্তু আদৌ চলবে না। সুতরাং যদি নিজেকে মোটিভেট রাখতে চাও, নিজেকে একদম এনগেজ, ফুল ফ্লেজে তুমি ডেলিভারি দেবে সব কিছু, এই মানসিকতা গড়ে তুলতে চাও, তুমি সকাল সকাল ঘুম থেকে ওঠো। এবং সেই কারণে কি করতে হবে, রাতে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাকে ঘুমের জায়গায় চলে যেতে হবে। সেটা নট মোর দ্যান 11, রাত 11টার বেশি নয়। তাহলে খেয়াল করে দেখবে তোমার কিন্তু 5টা বা সকাল 6টার মধ্যে নর্মালি তোমার ঘুম ভেঙে যাবেই যাবে। মিলিয়ে নিও আমার কথাটা। 6 নম্বর,
রিডিং বুকস, প্রত্যেক দিন বই পড়ার অভ্যাস করাও। মানে আজকের আমি বিয়ে বাড়ি গেলাম, অনুষ্ঠান বাড়ি গেলাম, পুজো ছিল, সব কিছু এনজয়মেন্ট করলাম, আজকের আমার সারা দিন বা সারা রাত বা সারা দুপুরের মধ্যে একবারও বই খোলা হলো না বা পড়া হলো না, এই জিনিসটা যেন অ্যাজ এ অ্যাসপিরেন্ট হিসাবে তোমার কাছে কোনো দিন যেন না হয়। অ্যাটলিস্ট বই যদি না পড়তে পারো তাহলে অন্তত মোবাইলে তার ছবি যেন তোমার কাছে থাকে, সেটার মাধ্যমে যেন তুমি পড়াটাকে পার ডে বেসিসে কন্টিনিউ করতে পারো। এরকম যেন কোনোভাবেই ডিসকন্টিনিউ না হয়। 2-4 দিন পড়লে না এসেই ভাবছো ফাটিয়ে পড়বে, পুরো যে গ্যাপটা হয়ে গেছে সেই গ্যাপটাকে তুমি রিকভার করে দেবে, এরকম যেন না মানসিকতা তোমার মধ্যে থাকে। 7 নাম্বার, স্টপ সোশ্যাল মিডিয়া। সবাই জানি, সবাই বলে যে সোশ্যাল মিডিয়ার ব্যবহার তুমি অন্তত অ্যাসপিরেন্ট হিসেবে সবার আগে কমিয়ে দাও। অ্যাসপিরেন্ট না হলেও কমানো উচিত, কারণ ওই স্ক্রল করতে 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 পৃথিবীর কোন প্রান্ত থেকে যে কোন প্রান্তে তুমি চলে যাবে এবং তোমার সময়টা যে কিভাবে ব্যয় হয়ে যাবে তুমি নিজেও জানো না। এটা কিন্তু একটা ট্র্যাপ। সোশ্যাল মিডিয়া তোমার কাছে বা তোমার লাইফে কিন্তু একটা ভয়ানক ট্র্যাপ। সেই ট্র্যাপে যদি তুমি পা বাড়িয়েছো, মানে আমি ইনস্টাগ্রাম বলছি, ফেসবুক বলছি, তাহলে কিন্তু তুমি শেষ। তোমার দৈনন্দিন জীবনে যাই থাকুক না কেন সব কিছু স্ম্যাশড হয়ে যাবে সোশ্যাল মিডিয়ার কারণে। যতটা না বেশি সোশ্যাল মিডিয়া মানুষকে উপকার দিচ্ছে, ভুলে যাও তার থেকে বেশি কিন্তু ভয়ানক তোমার টাইম ওয়েস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউটিলাইজেশনের ফলে। তো সোশ্যাল মিডিয়ার ভালো দিক আমি নিজেও জানি না, কিন্তু খারাপ দিক হাজার একটা হতে পারে, সেটা তুমি নিজেও রিয়েলাইজ করো। 8, মেডিটেশন। আরে মেডিটেশন মানে সেই সকালবেলা উঠে একদম ধ্যান করতে বসে গেলে, ব্যায়াম শরীরচর্চা করতে বসে গেলে, আমি সে কথা বলছি না। সেটা তো অবভিয়াসলি গুড, সেটা অনেকেই করে, আর যারা করে না তাদের জন্য তো এটা খুব একটা বাজে জিনিস যে সকালবেলা ঘুম থেকে উঠে মাত্র মেডিটেশন করতে হবে। আমি মেডিটেশন মিনস সে কথা বলছি না। মেডিটেশন মানে আমি বলছি নিজেকে নিয়ে ভাবো। 10টা মিনিটের জন্য হলেও সকালবেলা ফার্স্ট মর্নিং ঘুম থেকে ওঠো, নিজেকে নিয়ে ভাবো। কিভাবে ভাববে? ফার্স্ট ভাববে তোমার পজিশন, এই মুহূর্তে তুমি কি অবস্থায় আছো। ছাত্র জীবনে আছো, না কোনো প্রাইভেট লাইফ লিড করছো, মানে প্রাইভেট কোম্পানিতে তুমি জব করছো, বা তুমি টিউশনি পড়ে দিন গুজরাট করছো। এটা একটু ভাবো। জাস্ট কালকে সকালেই ভাববে যে আগামী 5 বছর তোমার কি প্ল্যান, কি করতে চাচ্ছ, কি হতে চলেছে। তুমি যদি গভর্নমেন্ট সার্ভিস না পাও আগামী 5 বছরের মধ্যে, তোমার বয়সটা পার হয়ে যাবে, বাবা মা অসুস্থ হচ্ছে, বাবা মার বয়স হচ্ছে। এই জিনিসটা তুমি শুধু 10টা মিনিটের জন্য প্রত্যেক দিন সকালবেলা ভাবো, এই নিজেকে নিয়ে ভাবো, আর কাউকে না, যে নিজের কি স্ট্যাটাস ইন ফিউচার হবে, তুমি কোথায় এখন নিজেকে দাঁড় করিয়ে রেখেছো এবং কি করতে চাচ্ছ, তোমার সেই প্ল্যানটা জাস্ট 10 মিনিটের জন্য একটু চোখ বন্ধ করে চিন্তা করতে থাকো। চলো 9 আর 10 খুব মজার ইন্টারেস্টিং পয়েন্ট। তো 9 নম্বর পয়েন্টটা দেখো, ওভার থিঙ্কিং। ম্যাক্সিমাম অসুস্থতার কারণ, শারীরিক অসুস্থতার কারণ কিন্তু ওভার থিঙ্কিং। সুতরাং তুমি যত বেশি চিন্তিত হবে বা চিন্তা করবে, তোমার শারীরিক কিন্তু একটার পর একটা সমস্যা দেখা দেবেই দেবে। তো এর থেকে উপায় বললাম, মেডিটেশন করো, নিজেকে নিয়ে চিন্তা করো। বাদ বাকি পৃথিবীর যাই হয়ে যাক না কেন তোমাকে নিয়ে ভাবনার কোনো দরকার নেই। তুমি শুধুমাত্র ফোকাস করো নিজেকে নিয়ে, বাকি যা হচ্ছে হতে থাক, নর্মাল ওয়েতে সেগুলো হতে থাক। সেগুলো নিয়ে চিন্তা করা মানেই বুঝবে তোমার মনকে ভারাক্রান্ত করে তোলা, এবং অবশেষে তুমি তোমার সাফল্য থেকে দূরে সরে আসবে। তোমার সাফল্যের জন্য ঠিক যতটুকু জিনিস দরকার বা প্রয়োজনীয়, তার বাইরে তুমি কিচ্ছু চিন্তা করবে না, করারও দরকার নেই। কারণ এটা মানবে যে তোমার উপস্থিত বা অনুপস্থিতিতে কারোর কিচ্ছু এসে যায় না, শুধুমাত্র তুমি তোমাকে নিয়েই ফোকাস করো। তুমি একটা জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করতে পারলে না বা যেতে পারলে না কোথাও, তার জন্য কিন্তু কোনো জিনিস আটকে থাকবে না, সব জিনিস নর্মাল ওয়েতে চলবে। কিন্তু তোমার ফিউচার নিয়ে, তোমার নিজেকে নিয়ে কিন্তু সর্বদাই তোমাকে ভাবতে হবে। সুতরাং ওভার থিঙ্কিং যদি করতেই হয় তাহলে শুধুমাত্র নিজেকে ফোকাস করে করো, অন্য কাউকে না। এবং লাস্ট পয়েন্ট অফ দ্য ডে কি বলছে, 10 বিট দ্য
প্রোক্রাস্টিনেশন, বিট দ্য প্রোক্রাস্টিনেশন মানে কি? করছি, হচ্ছে, হয়। এই জিনিসটা কখন হয় বলো তো? যখন কাজের ওয়ার্ক লোড বা বার্ডেনটা অনেক বড় আকার হয়, তখন এই মানসিকতা তৈরি হয়, তো আজকের ভালো লাগছে না, কালকের করবো। তো কালকেও বসলে মনে হচ্ছে যেন এত হিউজ টাস্ক, এত বড় লম্বা প্রসেস, তো পরশু দিন করবো। এই যে ডে বাই ডে তুমি পিছিয়ে যাচ্ছ, এখান থেকে কিন্তু মনে রেখো তোমার আগে আরো লক্ষাধিক স্টুডেন্ট কিন্তু তোমার আগে এগিয়ে যাচ্ছে। তোমাকে কিন্তু ফোকাস করতে হবে বিট করার, এই ব্যবধানটাকে বিট করার। কিভাবে? এই বিলম্বটাকে শর্ট করার। সেটার একটাই ওয়ে, ছোট 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 পার্ট ওয়াইজ তুমি নিজেকে স্প্লিট করো, যে তোমার কাজ কোনটা আলটিমেট 100% যদি ওয়ার্কলোড হয়, সেটাকে প্রথমে 50-50 ভাগে ভাগ করো, দেন 25-25-25 এরকম 4টে ভাগে ভাগ করো। কাজটাকে স্প্লিট করে ছোট করে নাও, এবং ছোট কাজ যখন তুমি করে নেবে তখন মনে রাখবে তোমার করার ইন্টারেস্টও বাড়বে, প্লাস করতে গেলে তোমার প্রবলেম বেশি ফেস করতে হবে না। সো এর একটাই মেন উদ্দেশ্য কি? ডোন্ট ওয়েট, ডু ইট নাও। কোনো কাজের জন্য তুমি পিছু পা হবে না, ওয়েট করবে না, যা করার সাথে সাথেই শুরু করবে, এই মানসিকতা তৈরি হও। আশা করি এই যে 10টা পয়েন্ট আজকের এই লেসনের মাধ্যমে তোমাদেরকে জ্ঞান দিলাম, দ্যাট জ্ঞান কেন, আমি আমার প্রবলেমগুলো তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম। আমি এই জিনিসগুলো ফেস করে এনে যাতে ভবিষ্যতে তোমরা এই প্রবলেমগুলো ফেস না করো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করা প্রবলেমগুলো। তো এই 10টা লেসন, লাইভ লেসন তোমাদের জীবনে কাজে লাগাও। আশা করি খুব তাড়াতাড়ি তোমরা সাকসেসের দোরগোড়ায় পৌঁছে যাবে। সিএসডিজি তো তোমাদের সাকসেসে পৌঁছে দেওয়ার জন্য মানে এডুকেশনালি যতটা প্রয়োজন সব কিছু হেল্প করতে প্রস্তুত। তো চলো, বেস্ট অফ লাক, থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। আর একটা কথা, চ্যানেল শেয়ারিং কিন্তু কমে গিয়েছে। তোমরা যারা পুরনো স্টুডেন্ট তারা একটু দায়িত্ব নিয়ে আরও নতুন নতুন ছাত্রছাত্রীদের কাছে আমাদের এই ভিডিওগুলো জাস্ট পৌঁছে দাও, বাদবাকি তারা বুঝে নেবে সব কিছু। চলো, টাটা।